ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর জালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত, আর সাথে আছে আমি নাজনীন মুনি। বুধবার দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে প্রধান উপদেষ্টা তার সরকারের 1 মাসে নেওয়া সংস্কারমূলক নানা কর্মকাণ্ড তুলে ধরে সংবিধান, বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচন কমিশন সংস্কার সহ পৃথক 6টি কমিশন গঠনের কথা জানিয়েছেন। তবে বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের যে দাবি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, তা তিনি অনেকটাই এড়িয়ে গেছেন। বলেছেন এসব কমিশন 3 মাসের মধ্যে তাদের কাজ শেষ করবে, তারপর তিনি এই আলোচনা শুরু করবেন। এছাড়া দ্বিতীয় এই ভাষণে বিগত 1 মাসে সব সমস্যা সমাধান করে একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করাতে পারার তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। বলেছেন এটিই তার সরকারের সবচেয়ে বড় অর্জন। এদিকে অন্তর্বর্তী সরকারের 1 মাসের কর্মকাণ্ডের উপর প্রাথমিক মূল্যায়ন করেছে বিএনপি। তাতে আইন বিচার বিভাগ সহ সরকারের নেওয়া অনেক সিদ্ধান্ত ও পদক্ষেপে দলটি সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে নির্বাচনী রূপরেখা না আসায় মনক্ষুণ্ণ হয়েছে দলটি। এছাড়া প্রশাসনের উচ্চ পদে রদবদলে কোনো উপদেষ্টার কার্যক্রম নিয়ে তাদের প্রশ্ন আছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং দ্রুত নির্বাচন প্রশ্নে বিএনপি কিছুটা হতাশা থাকলেও অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান অনির্বাচিত সরকারকে সংস্কারের জন্য সময় দিতে তাদের আপত্তি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিতীয় ভাষণে কি বার্তা পাওয়া গেল আসলে, এসব নিয়ে আলোচনায় আজ রাজকন স্টুডিওতে আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিও তাজ রহমান। এবং দর্শক, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। এবং দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত আছেন। এই মুহূর্তে আমরা একজন অতিথি যোগ দিতে না দিয়ে আমরা বাকি অতিথিদের সাথে নিশ্চয়ই সেই আলোচনা শুরু করতে পারবো। এবং অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা। রাজকাহনে আসার স্বাগত জানাই। শুরু করতে চাই নাজমুল হক প্রধানকে দিয়ে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে প্রধান উপদেষ্টার ভাষণ আপনি নিশ্চয়ই শুনেছেন। এটা তার দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় ভাষণ এবং তিনি অনেকখানি স্পষ্ট করার চেষ্টা করেছেন, যদিও সকল রাজনৈতিক দল একটা রূপরেখা চায়, বিএনপি সবচেয়ে বেশি চায় যে নির্বাচন কবে বা অন্য করতে লাগবে, সেদিকে না হলেও তিনি একটা জায়গায় তো সময়সীমা দিয়েছেন, সেটা হচ্ছে এই কমিশনগুলো 3 মাসের মধ্যে সংস্কার করবে, তারপরে তিনি এইসব বিষয়ে ভাববেন। আশাবাদী হওয়ার মতো ভাষণ কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসিকে সেই দুর্যোগের মুহূর্তগুলিতে খুব ক্রুশিয়াল মোমেন্টে কিছু সত্য কথা প্রচার করার জন্য। আপনাকে ধন্যবাদ উপস্থাপিকা হিসাবে। বেশ 1 মাস পরে এলাম ধরতে গেলে। দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আজকে বক্তৃতা আমি শুনেছি, বাসায় খুব মাইনরলি শুনেছি। অনেকগুলি ইঙ্গিত আছে বক্তৃতা। প্র্যাকটিক্যালি আসলে আমাদের দেশে এটা তো আমরা খেয়াল করবো সবাই, আমরা যারা রাজনীতি করি, আমরা 2টা সুযোগ মিস করেছি আমরা। একটা হচ্ছে, আমি বলতে চাই, আমার নিজেরও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ হয়েছিল। দেশ স্বাধীনের পরে যে কাঠামোটা, যে দেশটা আমরা নতুন হলো বাংলাদেশ, সেই দেশটার উপযোগী শাসন কাঠামো না করে আমরা পাকিস্তানের সেই কাঠামোকে বহাল রেখে, যেমন পাকিস্তানের ব্রিটিশ কাঠামো বহাল রেখেছিল, এবং সেই বহাল রেখে এবং শুধুমাত্র নামকে অস্তে নির্বাচন করে আমরা রাষ্ট্রক্ষমতা পরিচালনা করার চেষ্টা করেছিলাম। সেটার সুফল তো হয়নি। আমরা দেখেছি একদল হয়েছে, বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত হতে হয়েছে, এবং দেশে একটা মিলিটারি শাসনের মাধ্যমে ভিন্ন ধারার শাসন চলে আসছে। আমরা সেই 72টা মিস করেছি মুক্তিযুদ্ধের পরে। আমরা 90, আমি নিজেই ছাত্রনেতা ছিলাম, আমরা যারা নেতৃত্ব দিয়েছি 90-এর আন্দোলনে, হ্যাঁ, রাজনৈতিক দলগুলির সঙ্গে আমাদের বোঝাপড়াও ছিল ভালো, তারপরও বলতে হয় আমরা ছাত্ররাই প্রোগ্রাম দিয়ে এগিয়ে গিয়ে এর সাথে পথে বাধ্য করেছিলাম। 90-এর বিজয়ের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল যে সত্যিকার দেশে একটা নির্বাচনী প্রক্রিয়া, যেটা নিয়ে বারবার হোঁচট খাইতে হয়েছে আমাদের, যে যিনি ক্ষমতায় যান তিনি রাবণ হয়ে যান। ওই যে কয় না, যে যা লঙ্কায় সেই হয় রাবণ। উনি ক্ষমতা ছাড়তে চান না। ক্ষমতা মনে হয় এটা বোধহয় এত সুন্দর জায়গা, তাই না? এটা অর্থবৃত্ত বানানোর একটা জায়গা। তো ফলে এটা ছাড়বো কি জন্য, থাকবো, আজীবন থাকবো, যতদিন থাকা যায়। ধাক্কা না দিলে, ঘাড়ে ধাক্কা না দিলে নামে না। এই অবস্থার থেকে আমরা উত্তরণের একটা পথ মনে করলাম এরশাদ পতনের মধ্য দিয়ে হয়ে গেল কেয়ারটেকার গভর্নমেন্ট। দুর্ভাগ্যের বিষয় আজকে বলতে দ্বিধা নেই, 90 সালের পরে যে দলটি ক্ষমতায় এলো, সেই দলও কেয়ারটেকার গভর্নমেন্টের সরকার প্রসঙ্গে তাদেরও যেহেতু ক্ষমতা ছাড়তে হবে ন্যাচারালি, ক্ষমতা থাকলে 5 বছর পরিবর্তন হয়, এটা ন্যাচারাল টেন্ডেন্সি, খুব বেশি ভালো না করলে।
তো সেই ক্ষেত্রে ওনারা কেয়ারটেকার গভর্নমেন্টের শুরুতেই ওনারা একটা খারাপ কাজ করলেন, বিচার বিভাগের বিচারপতির বয়স বাড়ানো, এবং যার কারণে আন্দোলন হলো। আপনি জানেন একটা ইলেকশনও হলো, নামকা বাস্তে টিকলো না, পরে একটা ওনারা সংশোধন করলেন। আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দলটি বা আমরা সহ যারা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করে নতুন একটি পরিবেশ তৈরি করে ইলেকশন করে ক্ষমতায় আসলাম, এসে আমরা সেই কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানটাই বাতিল করে দিলাম। অর্থাৎ ওই যে লাউ সেই কদু, আমরা ক্ষমতায় থাকলে আমরা আর ছাড়বো না। এবং বিগত গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যে গভর্নমেন্ট পতিত হলো, শেখ হাসিনা সরকার, স্বৈরাচার আরও অনেক নামে তাকে অভিহিত করা যাবে, ভবিষ্যৎ ইতিহাস করবে। আমি শুধু এটুকু বলবো যে এইরকম নির্লজ্জ ক্ষমতায় থাকার প্রবণতা অন্য কোনো সরকারের মধ্যে দেখা যায়নি। মানে এত নির্লজ্জ প্রবণতা, এবং এই প্রবণতার কারণে এখানটায়, এবং ওনারা মনেই করলো, মানে কি বলা যায়, ইয়ার কি কথাবার্তায় মানে খারাপ কাজ করেও মানুষের তো লজ্জাবোধ থাকে, তুচ্ছতাচ্ছিল্য করা অন্যদেরকে, তাই না? সেটার কারণেই কিন্তু এখানে একটা মারাত্মক 16 বছর বা 15.5 বছর পর বা 15 বছর 7 মাস পর বিশাল একটা আন্দোলন হয়ে গেল ছাত্রদের মধ্যে দিয়ে, এবং সরকার পতন হলো। হ্যাঁ, আজকের ঠিক যে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনার সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলতে চাই, আসলে রাজনীতিতে যতটুকু লোড নেওয়ার ক্যাপাসিটি থাকে, একটা বাইরের লোক অতটুকু ক্যাপাসিটি থাকে না। এটা পরীক্ষিত সত্য, এটা পরীক্ষিত সত্য। এবং রাজনীতিবিদরাই রাজনৈতিক সমস্যা সমাধান করতে হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানটায় আমরা রাজনৈতিক দল যারা ক্ষমতা ছিল, আমরা এই সমস্যা সমাধান করতে পারি নাই। আমি তো এই ক্ষেত্রে আজকে উনি আসেন দেখে বলবো না, আমি তো এসবকে ধন্যবাদ দিতে চাই যে আমার দাবির কাছে উনি বলেছেন সেই সময় যে জনগণের দাবির কাছে নথি স্বীকার করে আমি পদত্যাগ করলাম। এই কাজটা একটা মিলিটারি জান্তার করা বা জেনারেলের করা, তাই না? এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। উনি করেছেন, এবং করার পরে উনি জেল খেটেছেন 5 বছর, তাই না? উনি জেল খেটেছেন, তারপর আবার রাজনীতি করেছেন, এবং আমি মনে করবো যে উনি সঠিক কাজটাই করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সরকারটা পতন হলো, এই সরকারের A to Z, মানে নিচের থেকে প্যারিফেরির থেকে কেন্দ্র পর্যন্ত সবারই মনে হয় যে না, ক্ষমতাটা ওনাদের একটা পৈতৃক সম্পত্তি, এই দেশটার মালিক ওনারা, ফলে ক্ষমতা ওনাদের ছাড়তে হবে না, উনি থাকবেন। এই জায়গার থেকে যে ঘটনাটা ঘটে গেছে এখানটা, হ্যাঁ, ওবায়দুল কাদেরের ভাষায় যদি বলি, মানে এটা বলতে খারাপ লাগে, আমি বলতে চাই এইভাবে, কখন আন্দোলন করবেন? এই ঈদ না সেই ঈদ, এই ডিসেম্বর না ওই ডিসেম্বর, মানে এই যে মস্করা, এই যে জাতির মস্করা, এই মস্করার জবাব ওনারা পেলেও কিন্তু এই রেজাল্টও জাতিকে পেতে হবে। আজকে এখানটা, হ্যাঁ, সবার মধ্যে ভোট, আমারও ভোটের একটা আকাঙ্ক্ষা আছে, ছোটো পার্টি সবার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হোক, সরকার আসুক, এটা সবাই চাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভোট যার মাধ্যমে হবে, সেই ভোটের প্রতিষ্ঠানের ব্যবহারটা কী হবে? যে প্রশাসন, পুলিশ প্রশাসন, যারা ভোটকে সহায়তা করবে, তাদের ব্যবহারটা কী হবে, আচরণটা কী হবে? আমি বলছি এমন করে ফেলা হয়েছে এদেরকে, আমাদের দেশের পুলিশ প্রশাসন, জনপ্রশাসন এবং নির্বাচন প্রশাসন, এটা প্র্যাকটিক্যালি এটার কোনো মেরুদণ্ডহীন একটা প্রশাসন। সেই কারণেই তো আজকে প্রধান উপদেষ্টা সংস্কারের কথা বলছেন, এবং সংস্কারের কমিটিও গঠন করার কথা। আমি ওনাকে ধন্যবাদ যে উনি বিষয়গুলি লোকেট করতে পারছেন, যে হ্যাঁ, এই জায়গাগুলি সমস্যা করতে হবে, এবং উনি যেটা ওনার বক্তব্য বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ দিই। উনি যে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, তাই না, আর্থিক প্রশাসন, এই সরকারের ক্ষমতায় আসার পরে কিন্তু প্রথম যে জায়গাটা সরকার খুব চমৎকারভাবে ডিল করতেছে, আমি আর্থিক প্রশাসন, মানে আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানটা শেষ করে ফেলছিল, এটাও তাই সেই জায়গাটা গভর্নমেন্টের সাকসেস নয় বলবো যে 100 কিন্তু, বাট পুলিশ প্রশাসন কিন্তু এখনও, এবং জনপ্রশাসন দুটোই কিন্তু চেহারা হতাশাজনক। কিন্তু আজকে জনপ্রশাসন সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেছেন যে 1 মাসের যদি তাদের সবচেয়ে বড় সাফল্য হয়, সেটি হচ্ছে তারা প্রশাসনকে একটা নির্ধারিত কাঠামোতে দাঁড় করাতে পেরেছেন। তিনি এটা কি সবচেয়ে বড় সাফল্য মনে করছেন? যদি করে থাকেন তাহলে ভালো। আমি একটা উদাহরণ দিতে চাই আপনার সঙ্গে। আমি জেলে ছিলাম সামরিক শাসনের সময়, জিয়ার সময়। আহমদ হোসেন সাহেব ঠাকুরের একজন প্রবীণ আইনজীবী ছিলেন, ওনারা সহ অনেকজন, সেই সময় SDO ছিলেন চারু বিকাশ চাকমা। ওই রিলিফ নিয়ে একটা ঘটনা ঘটার কারণে 73 সালে ধাক্কাধাক্কি হয়ে যায়, এবং সেই SDO সাহেব মামলা দেন। সেই মামলায় ওনারা অ্যারেস্ট হয়ে যায়, কারণ মামলাটা মার্শাল কোর্টে ট্রান্সফার, জিয়া আসার পরে ওনাদের সাজা হয়ে যায়। তো বলছেন যে, উনি বলছেন, সিনিয়র আইনজীবী তো বলছেন, ব্রিটিশ আমল হলে বা পাকিস্তান আমল হলেও ওই SDOর চাকরি চলে যেত, যে তুমি একটা পাবলিককে হ্যান্ডেল করতে পারলো না কেন? তোমার দায়িত্ব তো পাবলিককে হ্যান্ডেল করা। জনপ্রশাসন বা সিভিল আমলা প্রশাসনের দায়িত্ব হচ্ছে জনগণকে হ্যান্ডেল করা। সেই জনগণের বিক্ষোভ হ্যান্ডেল করবে কি? জনগণের এবং রাষ্ট্রের তারা সেতু, জনগণ রাষ্ট্র তার মাধ্যমে কাজটা করে। তো সেখানটা যেভাবে লাফালাফি দেখলাম,
লজ্জাই লাগছে আমার, লজ্জাই লাগছে। এই কয়েকদিন আগে আমাদের ডাক্তাররা দেখলাম লাভ দিয়ে চেয়ারের উপর উঠে গেল, টেবিলের উপর উঠে গেল, তাই না? তো এগুলি তো 15 বছর তো এটা দেখতে হয় নাই, 15 বছর অন্য রিপ্রেশন দেখতে হয়েছে, কিন্তু এই উচ্ছৃঙ্খল জনতার এই যে আচরণ দেখতে হয় নাই। আমি বলতে চাচ্ছি তাহলে হ্যাঁ অবশ্যই সরকারকে সামনে যদি ভালো ভোট, হ্যাঁ 1 বছর লাগুক, 2 বছর লাগুক, আমি বলতেছি সময় যে লাগুক, কিন্তু যদি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি একটা ভোট এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের ব্যবস্থা না করতে পারেন, তাহলে এই যে এত আন্দোলন, এত রক্তপাত, এটা কিন্তু বৃথা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এইটা অনেক ধন্যবাদ, অবশ্যই বলেছে এবং বারবারই কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে তারা দীর্ঘ সময়ের জন্য আসেন নাই, তাদের এটা কাজ না, তারা স্ব পয়সায় ফেরত যেতে চান এবং নির্বাচনের দিকেই তারা যেতে চান। তারপরেও কিছু অবিশ্বাসের জায়গায় কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও আমি জানতে পারবো। এর ফাঁকে আমি এটিও তাজ রহমানের কাছে যেতে চাই, প্রেসিডেন্ট মেম্বার, তিনি জাতীয় পার্টির। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। গত 1 মাস যাবৎ টানা মামলা হচ্ছে, প্রধান আসামি সবসময় প্রাসঙ্গিকভাবেই শেখ হাসিনা, কারণ যত গণহত্যা হয়েছে, যত হত্যাকাণ্ড হয়েছে, তিনি তখন এটা নির্দেশদাতা হিসেবেই তার মামলা হয়েছে। কিন্তু আজ একটা প্রথম আমরা মামলা দেখলাম, যেটা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের নামে মামলা হয়েছে। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর সাথে তাকে হচ্ছে আসামি করা হয়েছে। আপনারা বলতে চাইছেন যে কখনোই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ছিল না। এই মামলা কি আসলে প্রমাণ করে না যে হ্যাঁ আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ছিল? ধন্যবাদ আপনাকে এবং আমার প্রিয় নাজমুল ভাই, বিজ্ঞ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, জিএম কাদের বা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসরটার সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা জানি না। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করে নৌকা নিয়ে নির্বাচন করে নাই। জাতীয় পার্টি তার প্রতীক নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করেছে। সেই জায়গায় সরকার যতটা মনে করেছে নিয়ে যাওয়ার জন্য ততটা দিয়েছে, ততটা দেওয়ার ইচ্ছা ছিল দিয়েছে, বাকিটা দেয় নাই। আজকে আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের সাহেবের নামে মামলা হলো। উনি নাকি সায়দাবাদে যেই একটা ছেলে যাত্রাবাড়িতে যিনি মারা গেছেন ওনার এই হত্যার জন্য। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে অন রেকর্ড, অন ডেইলি স্টার, প্রথম আলো, বাংলাদেশের সব পত্রিকায় জিএম কাদের কিন্তু এক পায়ে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন, সংসদে দাঁড়িয়ে বলেছেন। এটা আপনাদের কাছে রেকর্ড আছে, আমি 1 by 1 বলে যেতে পারি। 30 তারিখ গেছেন, 30 জুলাই গাজীপুরে, সেখান থেকে বক্তব্য দিয়েছেন। প্রতিদিন বক্তব্য দিয়ে বলেছেন কোটা যে সংস্কার, সেটার জন্য উনি আদালতে নিয়ে গেছে আওয়ামী লীগ, এটা একটা দুর্বিসন্ধি। ডে বাই ডে 1 বলে যাচ্ছেন। তার চেয়ে বড় হলো এবার সংসদ নির্বাচনের পরে 30 জানুয়ারিতে প্রথম অধিবেশনে 2024-এর পার্লামেন্টে জিএম কাদের বক্তব্য যদি শুনেন, সেই বক্তব্য বলার কারণে সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তুচ্ছ চাচ্ছিল্য করে সাংবাদিক সম্মেলন জিএম কাদের করেন নাই। আমরা তো ওই দিন টকশো করেছি আপনার এখানে। জিএম কাদের বোকাল ছিলেন এই সরকারের সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার। জাতীয় পার্টি একটা জিম্মি ছিল আওয়ামী লীগের হাতের কবজার মধ্যে। যখন আওয়ামী লীগের পক্ষে জিএম কাদের, তখন দল ঠিক আছে। যখন একটু বলছে না এটা হবে না, এটা করবো না, তখনই আরেকটা দ্বারা তৈরি করে জাতীয় পার্টিকে ইলেকশনে না নেওয়ার জন্য পায় তারা। 17 ডিসেম্বর ছিল গত দ্বাদশ সংসদের শেষ প্রত্যাহারের দিন। আপনিও জানেন, আমিও জানি, আমার প্রধান ভাই জানে, জাতীয় জানে। সেদিন জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে নির্বাচনে যাবে কিনা। সকাল থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় বনানীতে গোয়েন্দা বাহিনীর লোকরা, র্যাব, পুলিশ দিয়ে সমস্ত অফিস কর্ডন করে জিএম কাদেরকে তার অফিস থেকে, ফ্লোর থেকে বাইর করতে দেওয়া হয় নাই। অন রেকর্ড 30 তারিখের জুলকার নাইম সাহেবের ফেসবুকে আছে, বলেছেন এই কি বাংলাদেশের গণতন্ত্র, এই কি নির্বাচন, একটা দল তার নির্বাচনে যাবে কি না সেই স্বাধীনতা নাই। একজন গোয়েন্দা কর্মকর্তার নাম সহ ছবি সহ দিয়ে বলেছিলেন উনি বসে আছেন এখানে, আরও 12 জন গোয়েন্দা কর্মকর্তা নিয়ে, পুলিশ, র্যাব বাইরে তো আছেই। সেই নির্বাচন কিন্তু জিএম কাদের যাইতে বাধ্য হয়েছিল। 14 নির্বাচনে জিএম কাদের তো ছিলেন না, ছিলেন হুসাইন মাহমুদ এরশাদ। সেই নির্বাচনে আমাদের নেতা, যাকে এই দল তৈরি করে গিয়েছিলেন, আমার প্রধান ভাই বলেছিলেন যে জনগণের দাবি কথা শুনে পদত্যাগ করেছিলেন, তাকে কিন্তু সিএমএইচে নিয়ে 14তে জাতীয় পার্টিকে নির্বাচনে যাওয়া হয়েছে। জাতীয় পার্টি কখনোই শৃঙ্খল মতো রাজনীতি করতে পারে নাই, হয়নি। কিন্তু এখন জিএম কাদের গিয়েছেন নির্বাচনে, কিন্তু আমরা কিন্তু দেখেছি রওশন এরশাদ এবং রওশন এরশাদের যারা অনুসারী ছিলেন সেই ভাগ তো নির্বাচনে গেল না। তাদের কি ভয় ছিল না, নাকি তাদের ভয় দেখানো হয় নাই? এই রওশন এরশাদের যে বাঘটা, এরাই তো 14 নির্বাচন করেছিলেন। জিএম কাদের 14তে কিন্তু নির্বাচন করেন নাই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, জাতিকে জানানোর জন্য। যাদের বয়স তো করেছে না, 14তে জিএম কাদের করেন নাই,
উদ্যোগ 18 করেছেন করেছেন, হ্যাঁ। 18তে করেছেন, 18তে সবাই অংশগ্রহণের সবাই করেছিল, আমি হ্যাঁ। 18তে নির্বাচন হ্যাঁ, করেছিলাম। নির্বাচন আপনি করেছিলেন। জিজ্ঞাসা হ্যাঁ। করেছিলেন তাজ ভাই, আমি 10 দিন আগে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলাম। আমাদের 24-এ নির্বাচন আমি করিনি, জিএম কাদের যাইতে বাধ্য করা হয়েছে। দেশি বিদেশি শক্তি জিএম কাদেরকে সেই নির্বাচনে নেওয়ার জন্য যতটুকু করার, নির্বাচনের দিন থেকে শুরু করে প্রতিটা বক্তব্য উনি বলেছেন অন রেকর্ড। আমি ওনার তো এখানে ককটাপ করে আমার কোনো স্টোরি করা নাই, ওনার বক্তব্যই আছে যে আমাকে নির্বাচনে কীভাবে নেওয়া হচ্ছে জাতির কাছে তুলে ধরবো। সেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিজের পকেটের মধ্যে রাখার জন্য যত প্রকার যা কিছু করার করেছে, কিন্তু দুঃখ আজকে জিএম কাদের নামেও মামলা হয়েছে। মামলা আপনার এই টকশোতে 8 তারিখ এই সরকার বসার পর থেকে টকশো 2টা বা 3টা করেছি। আমরা বলেছি ডক্টর সারা হোসেনের কথা মতো যে মামলা এমন এক পর্যায়ে করা হচ্ছে, আপনার নামে মামলা, প্রধান ভাইয়ের নামে মামলা, আমার নামে মামলা, XYZ-এর মামলা, গয়েরও আছে আরও, শুধু মুন্সিগঞ্জে 6000 লোকের নামে মামলা। সমন্বয়ক আমাদের পাশে বসা ছিল, রবিন ফারহানা, আমি এবং মাহিনী সরকার ছিল আমাদের সাথে। এই সব করে রিয়েল যারা এই দেশের মানুষের উপর অত্যাচার করেছে 15 বছর, যারা এই দেশে মানুষের উপর নির্যাতন করেছে, যারা পুলিশগুলো নির্যাতন করেছে এদের মানুষের উপরে, রাজনীতিবিদদের উপরে, তারা তো কিন্তু পার পেয়ে যাবে। জিএম কাদেরকে দিচ্ছেন আপনি XYZ ঢুকাচ্ছেন, জিএম কাদের দোষটা কি? নির্বাচনে যাওয়া, নির্বাচনে কেন গিয়েছেন? জিএম কাদের বক্তব্য দিয়েছেন, জিএম কাদের এই ছাত্রদের পক্ষে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। আমরা তো মনে করছি জিএম কাদের ধরে নিয়ে যাবে এবং তারা দেওয়ার PPR জিএম কাদের নিয়ে যেতে হবে। জিএম কাদের আমাদেরকে যে অবস্থা করছে, জিএম কাদের লাস্টলি যে বক্তব্য 1 জুলাই থেকে শুরু করেছিলেন, 5 আগস্টে গিয়ে গণ অভ্যুত্থান সাকসেসফুল হলো, পুরা টাইমটা উনি বলে দিয়েছেন এই বৈষম্য ছাত্রদের বিরুদ্ধে যেভাবে গুলি করা হচ্ছে, এটা মানবতা বিরোধী, সাউন্ড গ্রেনেড দেওয়া হচ্ছে, বলা হয়েছে। কিন্তু যে মামলাগুলি আসলে হচ্ছে, এবং আমরা সবসময় বলে যাচ্ছি, আজকে এক মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা যেসব অগ্রগতির কথা জানিয়েছেন, যেসব আশার কথা জানিয়েছেন, সে আশার কথার মধ্যে এই মামলা সংক্রান্ত কোনো কিছু আসলে আমি আসবো, কারণ আমাদের অতিথি একজন যে তিনি চলে এসেছেন, আমরা তাকে নিয়ে বরং ফিরি। দর্শক আপনারা থাকবেন নিশ্চয়ই, বিরতির পর ফিরছি। দর্শক আমন্ত্রণ আরও একবার জিপিএস নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনায় আছি ডক্টর ইউনূস কি বার্তা দিলেন সেই প্রশ্নকে সামনে রেখে, এবং আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, কৃতজ্ঞতা। জ্যাম ঠেলে আপনারা আমাদের কাছে এসেছেন, এবং আমরা আলোচনাতে ছিলাম একটি, এবং আপনার কাছ থেকেও আমরা একই কথা জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আসলে যে বার্তা দিয়েছেন, সেটি আপনাদের নির্বাচনী রূপরেখা যে দাবি আপনারা করে আসছেন, যে কোনো একটা তিনি টাইম ফ্রেম বেঁধে দিক, সময়সীমা, সেটার কোনো ইঙ্গিত আপনারা পেলেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে। সহ আলোচক প্রধান ভাই, আমার বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম বর্ষে যখন ভর্তি হয় তখন প্রধান ভাইকে আমি পেয়েছিলাম। জনাব তাজ ভাই, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় প্রেসিডিয়াম মেম্বার, দুঃখিত প্রেসিডিয়াম মেম্বার না, এমপি থেকেও প্রেসিডিয়াম মেম্বার অনেক বেশি গ্লোরিয়াস, অনেক বেশি গ্লোরিয়াস। আমি যে কথাটা বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথাটা বলেছেন, রোডম্যাপের কথা, রোডম্যাপ কোনো লিমিটেড কোনো কিছু নেই, তাই না? আপনার মনে করেন দূরত্ব পাড়ি দিতে হবে, পথেরই পাঞ্জেরি যেতে হবে কতদূর, আমরা তো নজরুলের সেই কবিতার কথা আমরা জানি। কিন্তু আপনি যদি কালক্ষেপণ করেন, ওখানে কিন্তু আপনার প্রশ্ন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব তিনি বলেছেন যে আমরা একটা বক্তব্য চাই, স্পষ্টভাবে রোডম্যাপ চাই। আমার পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা একটা রোডম্যাপ চাই, আপনারা কবে দেবেন আপনারা, কিন্তু ফোর্স করে যে না আগামী কালকের মধ্যে নির্বাচন দিতে হবে, 2 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে দেয়া হয়নি। কিন্তু যেটা রিজনেবল, তাই না? যেমন আপনার এই অনুষ্ঠানটা করছেন কত সময়ের মধ্যে? 40 মিনিট, 50 মিনিট, 40 মিনিট, 50 মিনিট। তাহলে রাজকাহন 3 ঘন্টার হবে না। ডিবিসি চ্যানেলটা জানে যে কত সময়ের মধ্যে রাজকাহন শেষ করতে হবে। ঠিক তেমনটাই আমরা চাই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসছে কাদের মাধ্যমে? ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাহলে আমাদের এক্সপেকটেশনটা কি? যে স্বৈরশাসনের অবসান ঘটেছে। তা আমরা কি চাই? আইনের শাসন, সুশাসন, অপশাসনের অবসান। তো যদি আমরা সেটা ধরি,
আর কেউ যদি বলেন যে আমাদের সংস্কার করতে এত বছর লাগবে, সংস্কার চলমান প্রক্রিয়া, আমার মনে হয় প্রধান ভাই দ্বিমত করবেন না, সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া। এভরি সিঙ্গেল ডে, আমি এর আগেও বলেছি, আজকে যে শিশুটি জন্ম নিয়েছে তাকে যদি আপনি ডাইপার পরান, কালকে আপনি তাকে এটা কী বলে এগুলিকে আমি জানি না, আপনারা মহিলারা ভালো জানবেন, 2 মাস পর 3 মাস পর তার কাপড় কিন্তু পরিবর্তন হয়। 17 বছর, 18 বছর, 20 বছর, 50 বছর পর একই ড্রেস কিন্তু থাকে না। জন্মদিনের পোশাক কিন্তু 30 বছর পর থাকে না। মানে কি, একটা মাপকাঠি থেকে যাচ্ছে। এখন আপনি যদি বলেন যে আমি সংস্কারের নামে সব করব, আর 2 সংস্কার না হলে আমি নির্বাচন দিব না, হু আর ইউ টু ডিসাইড দিস? হোয়াট দ্য পিপল আর ডুইং? সংস্কার রাজনৈতিক একটা প্রক্রিয়া না, শুধু রাষ্ট্রীয় একটা প্রক্রিয়া। কিন্তু তার মানেটা কি? আমি একটু শেষ করে নিই। তার মানে কি, আপনি এই কথাটা বলছেন মানে কি, রাজনৈতিক দলের উপরে আপনার আস্থা নেই। সে হুএভার কামস ইনটু পাওয়ার, এটা কি বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত, না হেফাজত, নাকি সাধারণ ছাত্ররা, আপনি তো তার মানে তাদের উপর আস্থা রাখছেন না। যে সংস্কার আমারই করে দিতে হবে, সব আপনি করে দিবেন, তো দরকারটা কি? বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, জাসদ রাজনীতি থাকার দরকারটা কি? আমার প্রশ্নটা এই জায়গাতেই, এখানেই আমার সন্দেহটা লাগে যে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি। এখন কেউ যদি আজকে বলেন যে না সব আমি করে ফেলেছি, 16 বছর ধরে আমার 1100 নেতাকর্মী আপনার গুম হয়েছে, 3000-এর উপরে নেতাকর্মী খুন হয়েছে, 40 লাখের উপরে মামলা হয়েছে, 1 কোটির উপরে আসামি, আমি আইনজীবী সুপ্রিম কোর্টের, আমার নামে 82টা মামলা, আমি তো একবার অ্যারেস্ট হয়েছে। আমি যদি মনে করেন যে আগে অ্যারেস্ট হতাম তাহলে আমার উপরে 300-র উপরে মামলা হতো। আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে আমার 1 বছরের ওষুধ দাও ভাই, অন্তত বেঁচে থাকতে পারি কোর্টে। 1 বছর পরে আমি জীবন্ত বেরোতে পারবো কিনা এটাই আমার সন্দেহ ছিল। এখন কেউ যদি এসে বলে না আমরা সব একদিনে করে ফেলেছি, নো, আই এম নট গোয়িং টু বিলিভ দিস। 16 বছরের অপশাসন, দুর্নীতি, দুঃশাসন, আমি যে কথাটা বলেছি, খুন, গুম, সমস্ত কিছু, মানি লন্ডারিং, ব্যাংক লুট, ব্যাংকের ভল্ট পাচার, আপনার কি বলে শেয়ার বাজার কেলেঙ্কারি, রাষ্ট্রীয় দুর্নীতি, সব কিছু মিলিয়ে আপনি 16 দিনে করে ফেলেছেন। আই এম নট গোয়িং টু বিলিভ দিস, আই এম নট দ্যাট ডাম। 16 দিনে আপনি করেছেন? নো। দিস, আমি এই আন্দোলনটাকে একটা কথা বলি, আমার বড় ভাই তিনি রাজনীতি করেন, ভেরি মাচ, মানে পলিটিক্যালি হি ইজ ভেরি অ্যাওয়্যার। হি রান দ্য রেস অফ সেনেটর ইন দি ইউএস এস সাচ সেনেটর। তো সে বলেছে যে বাই ইউজিং ওয়ান সিঙ্গেল ওয়ার্ড রাজাকার, প্রধান ভাই খেয়াল করেন, বাই ইউজিং ওয়ান সিঙ্গেল ওয়ার্ড রাজাকার, the fascist government ruled this country for 16 long years. By using Rajakar, ruled 16 long years. And at the same time, by using the same word, Rajakar, the fascist government couldn't sustain for 16 days. স্থান, কাল, পাত্র ভেদে এক একটা শব্দের এক একটা প্রয়োগ। 16 বছর ধরে আপনি বললেন যে রাজাকার, আমরা আন্দোলন করতাম, আমাদেরকে বলতেন, তকমা দিতেন কি, এ রাজাকার আন্দোলন, জামাত শিবির, আগুন সন্ত্রাস, এইটা বলে 16 বছর আপনি অপশাসন চালিয়েছেন। আবার এই রাজাকার বলে সাধারণ ছাত্রদেরকে যে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, নাতি নাতিরা পাবে না, রাজাকারের সন্তানরা পাবে, 16 দিনে কিন্তু লাস্ট করতে পারেননি। দেখেন শব্দের প্রয়োগ, একই শব্দ, এটা সিগনিফিক্যান্ট। ছাত্ররা আন্দোলন করেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। এই যে স্নিগ্ধর কথা বলেন, আবু সাইদ বলেন, তারা আত্মাহুতি দিয়েছে। আমার দলের তো 148 জন নেতাকর্মী আপনার প্রাণ হারিয়েছেন এই আন্দোলনে। কিন্তু সেই যতটুকুই তারা করতে চায় না কেন এখনকার সংস্কার, সেটার জন্যই একটা রূপরেখা তিনি দিয়েছেন। 6টি বিষয়ে সংস্কার করতে চান এখন তিনি, কমিশন গঠন করেছেন এবং কমিশনের প্রধানদের তৈরি করেছেন। যে কোনো কিছু শুরু করার কথা আপনারা বলেছেন, সেই শুরুটা তারা করতে চাইছে এবং শেষটা হয়তো রাজনৈতিক দলরা করতে পারবে। আমি আসবো আপনার কাছে, নাজমুল হক প্রধান আছেন আমাদের সাথে, তার কাছে একটু যেতেই চাই। অবশ্যই রাজনৈতিক দলগুলো দেশ চালাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই সেটা বলে আসছে এবং তারা দীর্ঘ সময়ের জন্য থাকতে চান না। কিন্তু কোথায় যেন তারপরে 1 মাসের মধ্যেই একটা অবিশ্বস্ততা তৈরি হচ্ছে, অবিশ্বাস, কোথায় সন্দেহ, কেন তৈরি হচ্ছে, মানে কি সংকট আসলে? বিষয়টা হচ্ছে যে
ধরুন আমি দুজনকেই আমি এক্ষেত্রে একটু পড়বে আর কি, সেটা হচ্ছে যে আমি একটু পিছনে ফিরে যাই। একটা দেশের 75 সালের মারাত্মক সংকটের মধ্য দিয়ে জেনারেল জিয়া ক্ষমতায় আসলেন, বিস্তারিত না বলে। ক্ষমতায় এসে কিন্তু ওনাকে ক্ষমতার ব্যাপারে দল গঠন করতে হয়েছে। দল গঠন করতে রাজনীতিকে একটা ধারায় ওনার মতো করে নির্বাচন নিয়ে আসছেন। এরশাদ সাহেব আরও ভালো পরিবেশ সাহেবের মধ্যে ক্ষমতায় এসে নির্বাচিত সরাই দিয়ে এসে উনিও দল গঠন করছেন। আজকে জনমনের প্রশ্নটা এই কারণেই আসে, ওই যে বলেন না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই চমকায়। আজকে রাজনৈতিক দল যে কারো করার অধিকার আছে, দল করতেই পারে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দল করার যদি কোনো আকাঙ্ক্ষা বা কোনো ইচ্ছা বা কোনো ওই ধরনের কোনো যদি প্রবণতা লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে জনগণ সন্দিহান হতে পারে বা সন্দেহ হতে পারে। আমি জনগণের মধ্যে, আমি এলাকায় গেছিলাম, জনগণের মধ্যে নির্বাচনী খুব মুড নেই যে এখন নির্বাচন লাগবে, কিন্তু এটা ঠিক, ব্যারিস্টার অসীম কারেক্টলি বলছে যে এটা ঠিক, একটা নির্দিষ্ট সময় তো আপনাকে মেনশন করতেই হবে। এটা ইট মাইট বি 1 ইয়ার 2 ইয়ার, আপনি যেটাই বলেন না কেন, আপনি 3 মাসের মধ্যে সংস্কারের এই কমিটিগুলি করছেন, ভেরি গুড, ফাইন, তারা রিপোর্ট দেবে, চমৎকার, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে এটা ডিফাইন করতে হবে, রোডম্যাপটা বলতে হবে যে হ্যাঁ এত। যেমন 111 গভর্নমেন্ট এসেছিল, খেয়াল করছেন, আমরা কিন্তু পাবলিকের ধারণা বলতে 2 বছর পর ভোটটা হয়ে যাবে। এখানটা যেমন অনেকে পাবলিক তার মতো করেই কী করে, বলে আওয়ামী লীগ গভর্নমেন্ট আরও 5 বছর 4.5 বছর থাকতো, 4.5 বছর পর ভোট হবে, তাহলে পাবলিকের মতো করে বিচার বিশ্লেষণ করে। সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ডেফিনেটলি জনমনে এই সন্দেহটা থাকবে না, যদি না সরকারের পক্ষ থেকে এরকম কোনো প্রবণতা যদি থাকে যে এটা রাজনৈতিক দল সরকার করতে যাচ্ছে, সেক্ষেত্রে এই সন্দেহটা হবে। আমি বলছি দল করার ক্ষেত্রে, নতুন ছাত্র সমাজ তাদের দল করার ক্ষেত্রে আমার পক্ষ থেকে কোনো বাধা নেই, দল করতেই পারে তারা, তাই না? কিন্তু বাট রাষ্ট্র ক্ষমতা এটার সঙ্গে ইনভলভ কিনা সেটা দেখার বিষয় অবশ্যই আছে। তাহলে এটা যদি করতে যায়, তাহলে সংস্কারের যে কথাগুলো করে নাই, কিন্তু ওই যে বললাম ঘর করা গরু সিঁদুর মেঘে চমকায়, আচ্ছা, সন্দেহ তো আছে ওই জায়গায়। কাজে মানে আমাদের ইতিহাস আমাদের আরো বেশি সন্দিগ্ধ করছে যে আমাদের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি তাজ রহমানের কাছে যেতে চাই, যে কথাতে আসলে নাজমুল হক প্রধান বললেন যে সরকারের থেকে সরকারের দল গঠন করার প্রক্রিয়াটা, এইটা মানুষ সন্দেহের চোখে দেখবে, কিন্তু আমাদের দেশের ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, জিয়াউর রহমান যেমন সরকারে এসে দল গঠন করেছেন, হোসেন মোহাম্মদ এরশাদও সরকার এসে দল গঠন করেছেন, এবং আমরা প্রতিটা নির্বাচনের সময় কিছু দল তৈরি হতে দেখি যাদের কিংস পার্টি বলা হয়ে থাকে। কাজে এই সরকার এসেও যদি তারা দল গঠন করতে চায়, তাতে সন্দেহের কি আছে, অসুবিধা কি? ইউনূস সাহেব 84 ইয়ার্স ওল্ড, ইউনূস সাহেব কিংস পার্টি করতে পারবে না। থার্ড পার্টি যারা আছে সঙ্গ পঙ্গ মিলে যদি করার চেষ্টা করে, যেটা প্রধান ভাই বলল, এটা হয়তো বা একটা পরিকল্পনা বা একটা শুরু অলরেডি হয়ে গেছে, কমিটি গঠন হয়েছে, রাজনৈতিক দল যারা আছি এখন, ছোট বড় সবাই আমরা সেটাতে দেখছি খুব তীক্ষ্ণ নজরে এটা কি হচ্ছে। দেখেন, আপনাকে আজকে ডক্টর ইউনূস সাহেব বললেন 1 মাসের সফলতা, আমরা ইউনূস সাহেবের আলোচনা সমালোচনা করতেই হবে, রাজনৈতিক দলের কাজ হলো এটা। আমরা ওই চোখে না দেখে ভালো চোখেও দেখি, খারাপ চোখেও দেখি। খারাপ হলো জাতীয় স্বার্থে কথা বলার কাজ হলো রাজনৈতিক দলের নেতা কর্মীদের। ডিসিদের প্রমোশন নিয়ে, নিয়োগায়ন নিয়ে যে ঘটনাটা তারা ঘটালো গতকালকে, একজন যুগ্ম সচিবকে 2 ঘন্টা বাথরুমে আটকে রেখে দাবি আদায়ের জন্য, পেট্রো বাংলাতে গিয়ে যে অবস্থা হলো, 500টা সংগঠন, 500 সংগঠনের দাবি দেওয়া নিয়ে রাস্তা ব্লক করে প্রতিদিন হচ্ছে। গত পরশু পলিটেকনিক্যালের ছাত্ররা তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে 6 ঘন্টা বন্ধ করে রেখে সারাটা ঢাকা শহর অচল করে। সবার দাবি কি করে একসঙ্গে পূরণ করা এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভব না। একটা হুলস্থুল শুরু হয়ে গেছে। আমি মনে করি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হবে এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলাকে কন্ট্রোলে নিয়ে আসা, অর্থনৈতিক যে দুরবস্থা আছে ফেলে গেছে আওয়ামী লীগ সরকার, তাকে নিয়ে আসা, যেটা উনি ইমার্জেন্সি ভিত্তিতে 3 বিলিয়ন চাইছে, আরও 3 বিলিয়ন নেক্সট বাজেটের আগে। আমাদের ইলেকট্রিসিটি দেখতেছেন কিভাবে আপনার হচ্ছে, বিকজ পেমেন্ট দেওয়া যাচ্ছে না। এটা এই সরকারের না, কিন্তু আগের লাইবিলিটি এই সরকারের উপর বসেছে। আমরা সময় দিতে চাই। মব কালচার শুরু হয়েছে, যে যার ইচ্ছা মতো যে কোনো অফিসে ঢুকে যাচ্ছে, যে কোনো টেলিভিশনে ঢুকে যাচ্ছে, যে ধরে বলতেছে পদত্যাগ করো, তুমি বাইর হও। এই কালচারটা আমরা যেমন প্রতিবাদ করছি, জাতীয় পার্টি আমাদের আর অসীম ভাই দলরা করছে, প্রধান সবাই মিলে করছি। আমরা জাতীয় এক জায়গায়, কিন্তু আমরা সবাই এক, এটাতে কারো ছাড় দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, আপনার কিন্তু ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে বলছেন ছাত্র জনতা আন্দোলনের মধ্যে সব দলের সমর্থন, শুধু আওয়ামী লীগ ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। টাইম ফ্রেমটা দিলে সন্দেহ এটা দূর হয়, যদিও টাইম ফ্রেম ওনারা দিচ্ছেন না। সংস্কারের জন্য আজকে যে 6টা
কমিশন গঠন করেছেন, এটার জন্য থ্যাংক ইউ প্রধান উপদেষ্টাকে এবং যারা সংশ্লিষ্ট ভালো লোককে দিয়েছেন। ওনারা করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব হয়। বাট এত জঞ্জাল আওয়ামী লীগ করে গেছে। পুলিশ বাহিনীতে পুলিশ আছে, আপনি এই অফিসে আসতে পুলিশ দেখেন। আমি আপনার আশেপাশে থাকি, বুঝছেন, এমনিতে পুলিশ স্টেশন যারা থাকে তারা খুব অনিচ্ছুক চেহারা থাকে। 17,000 পুলিশের মাঝে আমি জানি না এখন কতজন জয়েন করেছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার বলছে না। তারা ক্লিয়ারলি বলো কতগুলো পুলিশ এখন আছে ডিউটিতে। আমার মনে 50,000-ই নাই, বাকিরা কোথায় গেছে? যারা আছে মনমরা, কাজ করে না, ভয় পায়। আমি মনে করি আইন শৃঙ্খলা কন্ট্রোল করার জন্য ইমিডিয়েটলি যৌথ বাহিনীকে ইফ নেসেসিটি জনগণের স্বার্থে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আইন শৃঙ্খলা কন্ট্রোল করার জন্য দিতে হবে। নাহলে কিন্তু এই আইন শৃঙ্খলা একটা এমন অবস্থা চলে গিয়েছে, এটার জন্য এই সরকার কিন্তু আরো বড় ঝামেলায় পড়বে। একদম, কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে যে 6টি কমিশন গঠন করা হয়েছে সেখানে আইন শৃঙ্খলার বিষয়টিও আছে এবং সময় দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে সেটি করার জন্য। কাজে এইটুকু সময় বোধহয় রাজনৈতিক দলগুলি দিবে। কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু ছাত্রদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, তাদেরকে কাছে টানছেন কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের একটা সন্দেহের জায়গা, এই ধরনের একটা অভিযোগের জায়গাও শেষ পর্যন্ত তৈরি হয়েছে। আসলেও কি তাই? বিরতির পর তা জানতে ফিরছি। আমন্ত্রণ আরও একবার জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা শেষ পর্যন্ত আছি অতিথিদের সাথে। আমরা অবশ্যই প্রথমে যেতে চাই ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের কাছে। তিনি আন্তর্জাতিক বিষয় সম্পাদক বিএনপির। যে প্রসঙ্গ রেখে গিয়েছিলাম যে শুরু থেকে বলা হয়েছে যে ছাত্রদের প্রতি বোধহয় প্রধান উপদেষ্টার একটু আন্তরিকতা, তাদের কাছে টানার জায়গাটা বোধহয় বেশি রাজনৈতিক দলগুলোর চেয়ে। এই ধরনের একটা অভিযোগের জায়গাও আছে, আপনারা কি আসলে তা মনে করেন? না, ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টা তো দেশ বরেণ্য না শুধু, উনি বিশ্ব বরেণ্য একজন ব্যক্তিত্ব। আমার একটা সুযোগ হয়েছিল 2012 সালে, আমি আপনার স্টেট অ্যালামনাই ইউএস, ওখানে উনি একজন বক্তা ছিলেন। সেখানে নোবেল লরিয়েট যারা ছিলেন, অং সান সু কি, জিমি কার্টার থেকে আরম্ভ করে নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু সবাই ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা যখন বলা হয়েছে, পোডিয়াম পর্যন্ত যাওয়া মানে রাউন্ড অফ অ্যাপ্লজ। ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ইজ নট ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ইজ মোহাম্মদ ইউনূস অফ বাংলাদেশ। সারা পৃথিবী না, সারা বিশ্ব জুড়ে এরকম একটা নাম ছিল। আমি খুব প্রাউড ফিল করেছিলাম। কিন্তু এখন উনি যদি বলেন যে ছাত্ররা সব কিছু করেছে, তো আমরা কি ধঞ্চা ভেসে আসছি? 16টা বছর আমার দলের 1100 নেতাকর্মী গুম হয়েছে, 3,500 নেতাকর্মী খুন হয়েছে, 40 লাখের উপরে মামলা, 1 কোটির উপরে আসামি। আমি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের। আমি এই দেশে ছিলাম না এরকম মনে করেন যে 3টা ইনস্টেন্স আছে আমি আসামি হয়েছি। 82টা মামলার আমি আসামি। বাকিদের কথা বাদ দিলাম, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামে ব্যক্তিগতভাবে আপনার ট্রাস্টে টাকা এসেছে, সেখানেও আপনার আওয়ামী লীগ বলেছে যে এতিমের টাকা মেরে খেয়েছে। তারেক রহমান ট্রাস্টে ছিলেন, সেখানেও তাকে বলা হয়েছে যে এতিমের টাকা মেরে খেয়েছেন। গ্রাম দেশে যান, যদি আপনি এই কথাটা বলেন তাহলে বলবো যে ওরে বাবা এতিমের টাকা মেরে খেয়েছে, তাহলে তো রাষ্ট্র কেমনে চালাবে? কিন্তু এত অত্যাচারের পরও মনে করা হয় যে ছাত্রদের জন্যই আসলে এটা সম্ভব হয়েছে, যে শেখ হাসিনা আমি একটু কথা বলি। নো, আই ডু নট বিলিভ দিস, আই ডিসএগ্রি কমপ্লিটলি উইথ দিস। আমি আপনাকে বলি 16 বছর, আমি একটু বললাম 16 বছরে আমরা কত নির্যাতিত হয়েছিল। যারা ভিন্ন মত পথ প্রকাশ করত তাদের উপরে কী পরিমাণ নির্যাতন চলেছে। আপনার যে বিষয়টা সবচেয়ে বড়ই গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে স্বৈরশাসককে সহায়তা করেছে কয়েকটি রাজনৈতিক দল, স্বৈরশাসনকে প্রলম্বিত করেছে যারা, তারাও কিন্তু এটার সঙ্গে দায়ী। তারা কেউ দায় এড়াতে পারবেন না। আপনি এখন বললেন যে শুধুমাত্র ওই ছাত্ররা আন্দোলন করেছে, না, ইট ইজ এ কম্পাইলেশন অফ লং 16 ইয়ার্স। 16 বছর ধরে অপশাসন, দুঃশাসন, আইনের শাসন ছিল না, আপনার অপশাসন, সব কিছু মিলিয়ে যা হয়েছে সেটার একটা কম্পাইল্ড আপনার ফাইল অনেক লম্বা ছিল। একটা পর্যায়ে এসব ছাত্ররা আন্দোলন করেছে, সেই আন্দোলনে বিএনপি জামাত থেকে আরম্ভ করে যারা সরকারের বিরুদ্ধে ছিল সবাই অংশগ্রহণ করেছিল। আমার কাছে তো ভিডিও এভিডেন্স আছে। আপনার এত সহজ না। আপনি যে বললেন, ডক্টর ইউসুফ বললেন যে আমরা ছাত্রদের আন্দোলনের ফসল, নো, আই এম নট গোয়িং টু বিলিভ দিস। না, আপনি একা ইউ ক্যানট টেক দিস ক্রেডিট। কিংবা সাধারণ ছাত্ররা যারা আছেন তারা যদি বলেন যে আমরা করেছি তোমরা পারো নাই, বানরের একটা গল্প আছে।
যে 16 বছর ধরে আপনি মনে করেন যে একটা কাঁটা গাছ সমস্ত বনের প্রাণীরা আপনার পানি খেতে যেত, কিন্তু ওই কাঁটা গাছের আঘাতে প্রাণীরা আপনার ক্ষতবিক্ষত হতো। বনের রাজা সিংহ বলল যে সবাই পানি খেতে যাবে, যাওয়ার সময় একটা শেকড় কেটে যাবে। কাটতে কাটতে একটা সময় 16 বছর অতিবাহিত হলো। কারো চোয়াল গেল, কারো কান গেল, কারো নাক গেল। হঠাৎ করে একদিন একটা পর্যায়ে এসে 16 বছর পরে ওই গাছের দুর্বলতাটা এমন হলো যে সমস্ত কিছু শেষ হয়ে গেল। হঠাৎ করে একদিন আপনার বানররা লাফ দিয়ে গাছের উপরে পড়লো, আর গাছটা পড়ে গেল। আর বানররা বলল, আমিই তো সব কিছু করে ফেলেছি। নো, দিস ইজ নট দ্যাট। একদম স্পষ্ট আপনার কথা যে এটা আসলে আমি সবাই যে মেসেজটা দিতে চাচ্ছি, আপনারা যদি এটা করেন তাহলে এই দেশে সিভিল ওয়ার হবে। এই দেশে সিভিল ওয়ার হবে। গণতন্ত্র উত্তরণের পথ আমরা কখনো পাবো না। আমি সাধারণ ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি, তারা আমার কিংবা আমরা তো প্রধান ভাই জাসদ করতেন উনি, আমাদের সঙ্গে সম্পর্কটা কি ছিল, তাদের মধ্যে যদি সেই একদম স্পষ্ট যে এটা হলে এখানে একটা সিভিল ওয়ার হবে, তাহলে তারা কিন্তু আবার ভুল করবেন। আর একটা কথা বলি, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। এমন অবস্থা করবেন না যে সব আপনারা করে ফেলেছেন আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হাত গুটায় বলবেন যে সাধারণ ছাত্রদের আন্দোলনে আমরা ফসল, বিএনপি ধনচানা। একদম। আমার একটা ছোট্ট সময় আছে, এটিও তাজ রহমান যদি 2 লাইনে কিছু বলেন, কারণ তাকে একটু বেশি সময় দিতে হয়েছে। প্রথম কথা হলো, এই 16 বছরের যে সিন্ডিকেটগুলো ছিল, এগুলোকে সবটিকে ভেঙে ফেলতে হবে। আমরা রাজনৈতিক দল একমত এই ব্যাপারে। এই সালমান এফ রহমান সিন্ডিকেট, এই নজরুল সিন্ডিকেট, এসালাম সিন্ডিকেট। আমাকে একজন ফোন করে আজকে বলতেছে খাজুরের কথাটা বলবেন। খাজুর সিন্ডিকেট করে সালমান এফ রহমান, নজরুল দাম বাড়াইয়ে তারা ফিক্স করতো, আর কেউ আনতে পারতো না। আপনি এই দেশের অভ্যুত্থান হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কারোর একার দায় কৃতিত্ব নেওয়ার সুযোগ নেই। আমি নাসিরের সাথে একমত। তার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে, একগমি এক পেশে কোনো কাজ করা যাবে না। যেহেতু এই দেশটা সিরিয়া হয়, ইয়েমেন হয়, লিবিয়া হয়, ইরাক হয়, ফেইল স্টেট করার জন্য পৃথিবীর বড় বড় শক্তিরা কিন্তু এখনো তৎপর আছে। সুতরাং আমাদেরকে স্ট্যান্ড বাই থেকে শোল্ডার টু শোল্ডার রাজনীতিবিদরা দেশকে টিকায় রাখতে হবে। একদম। নাজমুল হক প্রধান 2 লাইন। যে সিন্ডিকেটের শাসনের কারণে এখানে শেখ হাসিনা সরকার 15-16 বছর এইভাবে শাসন করেছে, তাই না? তারা কিন্তু ক্রিয়াশীল আছে এখনো দেশে বিদেশে। ফলে আজকে যে ছাত্রদের সঙ্গে যে ডিফারেন্সটা শো করা হচ্ছে, এটা একটা ছাত্র গণ অভ্যুত্থান। ডেফিনেটলি ছাত্ররা পায়োনিয়ার ফোর্স, সব আন্দোলনে ছাত্ররা পায়োনিয়ার ফোর্স। আপনি ভাষা আন্দোলন বলেন, 69 বলেন, 71 বলেন, ছাত্ররাই সব কিছু করছে। কিন্তু বাট রাজনৈতিক দলগুলি ছিল এখানটাও ছিল। ফলে এটাকে পার্থক্য করে মূলত ওই শক্তিকেই মদত যোগানোর চেষ্টা হচ্ছে। ফলে আমি মনে করবো ছাত্র ভাই যারা আছে, ইভেন যারা রাজনীতি আছে, এইখানটা বিতর্ক করার কোনো সুযোগ আমাদের নেই। আমার ধারণা বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনিও এই জায়গায় বিতর্কটাকে নিয়ে যাবেন না। উনি রিয়েলাইজ করে সঠিক পদক্ষেপটা নিয়ে আমরা ওইটা মনে করি। ছাত্ররাই সবসময় সকল আন্দোলনের অগ্রভাগে ছিল, কিন্তু অন্যদের অবদান থাকে। সাথে থাকার জন্য ধন্যবাদ।